এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি তোমাদেরকে আজকে করাচ্ছি ক্লাস 10 এর পারুল প্রকাশনী থেকে। তোমরা আমায় বলেছিলে যে পারুল প্রকাশনীর যে ম্যাথস সেটগুলো আছে, ম্যাথসের যে কোয়েশ্চেন সেটগুলো আছে সেগুলো যেন সলভ করে দিই। আমি 1 নম্বর পেপারটা সলভ করছি। আজকে করছি 9 দাগের অঙ্ক। 9 দাগের এটা অঙ্ক বলতে এটা উপপাদ্য দেওয়া আছে। উপপাদ্যটা তোমরা বইতে 40 নম্বর উপপাদ্যতে পাবে। কি আছে আমরা একটু দেখি। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শকগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। মানে ব্যাপারটা আমি যদি একদম ছোট্ট করে বোঝাই যে কিরকম হচ্ছে, আমি বইয়ের মতো করে অবশ্যই বলবো, তার আগে ছোট করে বলছি। দেখো, যে ধরো একটা বৃত্ত আঁকলাম, এটা বৃত্ত, এটা কি কেন্দ্র, এটা একটা স্পর্শক, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার বলছি এই যে এখানে যদি আমি একটা স্পর্শক আঁকি, আমি উল্টোটা বললাম যে ধরো এই বিন্দু থেকে স্পর্শক আছে, এই বিন্দু থেকে আমি যদি একটা ব্যাসার্ধ করি তাহলে এখানে কত ডিগ্রি কোণ তৈরি হবে? 90 ডিগ্রি। লম্বভাবে অবস্থিত বলেছি, এখানে 90 ডিগ্রি একটা কোণ তৈরি হবে। আবার ধরো আমি বৃত্তটা এরকম আঁকলাম, স্পর্শক নিলাম এখানটাতে, কেন্দ্র এখানেও যদি এরকম ভাবে টানি, এখানে কি হবে? 90 ডিগ্রি। বুঝতে পারছো কি বলছি? তো বইতে যেরকম আছে আমরা সেইভাবে করার চেষ্টা করব, ব্যাপারটা প্রমাণ করার চেষ্টা করব কি করে লম্ব হচ্ছে। দেখো, প্রথমে আমাদের প্রদত্ত লিখতে হবে। প্রদত্তটা আমরা কি করি? আমরা এখান থেকেই প্রদত্তটা লিখবো, কোশ্চেনটা থেকেই প্রদত্ত লিখবো। কিভাবে? যে বলেছে বৃত্তের কোনো বিন্দুতে, তাহলে আমাদেরকে বৃত্ত নিচ্ছি, বৃত্তটার অবশ্যই একটা কেন্দ্র থাকবে, কেন্দ্রটার নাম দেবো ও। লেখো, ও কেন্দ্রীয় বৃত্তের তারপরে কি বলেছে? কোন বিন্দুতে স্পর্শক, ও কেন্দ্রীয় বৃত্তের কোন বিন্দুটা আমরা ধরে নিলাম, ধরো পি বিন্দুতে স্পর্শক, ওই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। এই স্পর্শকটা পি বিন্দুতে, আমাকে এখানে একটা কি করতে হবে? একটা স্পর্শক টানতে হবে। আমি হাতে করে টানছি, তোমরা অবশ্যই স্কেল, কম্পাস, পেন্সিলে করবে, ঠিক আছে? হয়েছে, এটা একটা স্পর্শক। এবার বলছে ওই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ, এই যে বিন্দু, এখানে একটা ব্যাসার্ধ টানতে হবে। তাহলে এই যে স্পর্শকটার নাম কি? পি বিন্দুতে স্পর্শক, এটার নাম দিলাম ধরো এবি, স্পর্শক এবি। ওকে, এটা বি। এবার এখানটা কি বলেছে? স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে কি এবং স্পর্শক এবং ওবি ব্যাসার্ধ, ঠিক আছে? ওপি ব্যাসার্ধ। এবার দেখো, এবার আমাদেরকে যেটা করতে হবে, এবার আমরা কি লিখবো? প্রামাণ্য। দেখো, প্রামাণ্য। তোমাদের বইতে লেখা থেকে প্রমাণ করতে হবে যে তোমরা প্রামাণ্য বলেও লিখতে পারো। এখানে কি লিখবো যে কি বলেছিল এখানে? কি বলেছিল? পরস্পর লম্বভাবে অবস্থিত। পরস্পর লম্বভাবে অবস্থিতটাই হচ্ছে কি প্রামাণ্য, ঠিক আছে? তাহলে আমরা লিখবো এখানে ওপি এবং এবি পরস্পর কি লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। বোঝা গেছে কি যায়নি বলো? এবার এটা করার জন্য আমাদের একটা অঙ্কনও করতে হবে। লিখবো অঙ্কন। দেখো, অঙ্কনে কি হচ্ছে? এই যে এবি স্পর্শকের আমরা যে কোনো একটা বিন্দু নেব। এবি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু কিউ, এখানে ধরো বিন্দুটার নাম দিলাম কিউ। তারপরে ও কিউকে কি করে দেবো? যুক্ত করে দেব, যেটা কিনা এখানে আর বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে? তাহলে অঙ্কনে কি লিখবো? এবি স্পর্শকের ওপর কিউ যে কোনো একটি
বিন্দু নেওয়া হলো এবং ও কিউ যুক্ত করা হলো, যা বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। ওকে, লিখে নাও এটা। দেখো ব্যাপারটা হচ্ছে যে এবিটা যেহেতু এবি রেখাটা যেহেতু বৃত্তের বাইরে, তাই এবির উপর যেই বিন্দুই নিই না কেন সেটা কি হবে, ও থেকে যদি তাকে জয়েন করি তাকে কি হবে, একটা বিন্দুতে কেটে যাবে। আমি যেখানেই নিই, এখানে নিই এখানে নিই, যাই করি না কেন বৃত্তকে কেটে আসবেই। ঠিক আছে, এবার আরেকটা কথা বুঝে দেখো যে এই যে কোণটা, এবার আমরা কি করব, প্রমাণ। এবার আমরা প্রমাণটা লিখব। প্রমাণে বোঝো যে এই যে এত বড় রেখাটা টেনেছি, এই যে এত বড় রেখাটা টেনেছি দেখতে পাচ্ছ, এখানের মধ্যে ও আর ও কিউ কোনটা বড়, ও কিউ বড়। তাহলে আমরা লিখবো ও কিউ গ্রেটার দেন ও আর। দেখো ও কিউ গ্রেটার দেন ও আর। যেহেতু কেন এটা হলো, যেহেতু আমরা লিখবো যেহেতু ও কিউ এর মধ্যবিন্দু হচ্ছে মধ্যবর্তী বিন্দু হচ্ছে কিউ, তাই আর লিখবো আর বিন্দু ও কিউ এর মধ্যবর্তী, আর কিউ এর মধ্যবর্তী। বোঝা গেছে? এবার তারপরে আমরা করব যে, এবার দেখো আর একটা ব্যাপার বোঝো, আমরা আগে যখন 3 নম্বর চ্যাপ্টারে যে উপপাদ্যগুলো করেছিলাম সেখানে বারবার একটা জায়গায় লিখছিলাম যে একই বৃত্তের ব্যাসার্ধ হলে কি হয়, সমান হয়। এখানে লিখবো ওপি ইজিক্যাল টু ও আর। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেছে? কি করলাম, একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য কি হয়েছে, ওপি ইজিক্যাল টু ও আর। এবার তোমরা আমাকে বলো, তাহলে আমরা কি পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম তাহলে আমরা লিখতে পারি ও কিউ বড়, ও কিউটা কার থেকেও বড় হবে, ও আর এর জায়গায় আমি ও বি লিখতে পারি। সরি, ও আর যেখানে লিখেছিলাম ও আর ওপি তো একই, ও আর এর জায়গায় আমি কি লিখলাম, ওপি। বোঝা গেছে? এবার দেখো ছবিটা আমি একটু অন্যরকম ভাবে বোঝাই, মানে তোমাদের বইতে করে দেওয়া নেই, আমি যা জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। দেখো ধরো আমি এটা নিলাম, এটা ছিল ও, এটা ছিল ওপি। ওকে, এবার এই রেখাটা কি ছিল, এবি, তাই তো? আমরা দেখছি ও কিউটা ওপির থেকে কি, ও কিউ ওপির থেকে বড়, তাই তো? যদি আমরা এরকম নিতাম, এটা ধরো এম নিলাম, ও এমটাও কি হতো, ওপির থেকে বড়। আচ্ছা, এইদিকে নিলাম এন, ও এনও কি হতো, ওপির থেকে বড়। একমাত্র ওপির সঙ্গে, ওপি ছোট হওয়া তো সম্ভবই নয়, ওপির সঙ্গে সমান কোনটা হবে, এটা, তাই তো? তাহলে এইটাই সব থেকে ছোট কোণ না, এটাই সব থেকে ছোট। আর যে কোনো বিন্দু থেকে ধর একটা বিন্দু, এই বিন্দু থেকে সব থেকে ছোট যেটা হয় সেটা সব সময় 90 ডিগ্রি হয়, সেটা সব সময় কি হয়, লম্ব হয়। এটা বাদে তুই যেটাই জানিস না কেন সেটা বড়, দেখ বড়, তাই না? বুঝতে পেরেছো? তো তাহলে কি হচ্ছে, ওপিটাই সব থেকে ছোট, আর সব থেকে ছোট হওয়ার জন্যই এটা কি হবে, লম্ব। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, দেখো কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, তাই তো? যে কোনো বিন্দু। সুতরাং
সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যত সরলরেখা অঙ্কন করা যায়, ওবি তাদের মধ্যে ক্ষুদ্রতম। কি বলছি এখানে? বলছে সুতরাং, বইতে বলেছে, বই থেকে আমি করাচ্ছি। সুতরাং কি বলছে? বৃত্তের কেন্দ্র, ভালো করে বোঝো, বৃত্তের কেন্দ্র ও, বৃত্তের কেন্দ্র ও থেকে এবি এর ওপর, ও থেকে এবি এর ওপর, এবি এর ওপর মানে এই যে এবি এর ওপর, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, যে কোনো জায়গাতে। এই পিটাও কিন্তু এবি এর ওপর, এদিকেও কোনো বিন্দু নিতে পারতাম, এদিকেও কোনো বিন্দু নিতে পারতাম, যেটাই নিই না কেন ওপর, হ্যাঁ এটা এবি এর ওপর যে কোনো বিন্দু, কি লিখলাম, কেন্দ্র ও থেকে এবি এর ওপর যত সরল রেখা অঙ্কন করা যায়, যত সরল রেখা অঙ্কন করা যায় তাদের মধ্যে ওপি ক্ষুদ্রতম। ওপি ক্ষুদ্রতম, বোঝা গেছে কিনা বলো? আর ক্ষুদ্রতম দূরত্ব সবসময় কি হয়? লম্ব দূরত্ব। আবার দেখো, আবার ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব। ক্ষুদ্রতম দূরত্ব হলেই সেটা কি হয়ে যায়? লম্ব দূরত্ব। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব ওপি লম্ব এবি, এখানে লিখবো প্রমাণ। বোঝা গেছে? চলো নেক্সটটা কি আছে আমরা করবো এবার। পরের কোশ্চেনটা আছে, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব। এটা আমাদের আছে কোথায়? আছে 33 নম্বর উপপাদ্যতে। 33 নম্বর উপপাদ্য হচ্ছে 60 পেজে আছে তোমাদের, ঠিক আছে? এখানে তোমাদের বইতেই করে দেওয়া আছে, আমি তাও একবার বোঝাচ্ছি, দেখো, বুঝতে অসুবিধা হলে বলবে। ভালো করে দেখো, প্রথমে আমাদের কি করতে হবে? ছবিটা এঁকে নিতে হবে। কি বলেছে? আমাকে অবশ্যই বৃত্তের একটা ছবি আঁকতে হবে। আমি হাতে করে বৃত্তটা আঁকছি, একটু বেঁকে যেতে পারে বৃত্ত, ঠিক আছে? বলেছে ব্যাস নয় এরূপ কোন জ্যা, ব্যাস আমাদের কোথায় হতো? এইরকম ভাবে ব্যাস হতো। আমি কি নিলাম? আচ্ছা, বৃত্তের একটা কেন্দ্র থাকবে, তার নাম ও। আমি এরকম একটা জ্যা নিলাম, জ্যায়ের নাম হচ্ছে, তোমাদের বইয়ের মতোই নিলাম, এবি। তারপর কি বলেছে? জ্যাকে যদি কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, কেন্দ্র থেকে কোনো সরলরেখা যাচ্ছে যেটা কিনা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করছে, মানে ডি। এই ডি পয়েন্টটা কি হচ্ছে? সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত মানে সমান ভাগে দুটো খণ্ড। কি বললাম? সমান ভাগে দুটো খণ্ড। তার মানে এডি আর বিডি দুটো কি হবে? সমান, তাই তো? যদি পুরোটা 10 হয় তাহলে এডি 5, ডিবি 5। ওকে, এবার বলছে যে তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে? তাহলে প্রমাণ করতে হবে যে, কি বলছে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব। তোমাকে প্রমাণ করতে হবে এখানটা হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে প্রদত্ত আমরা কি লিখবো? লিখে ফেলি। প্রদত্ত আমরা সবসময় কি কোশ্চেন থেকেই বানিয়ে লিখতে পারি। দেখো, তোমাদের যদি প্রমাণটা তোমরা যদি মনেও না রাখতে পারো, প্রদত্ত আর অঙ্কন যদি লিখে আসতে পারো, তুমি কিন্তু কিছু মার্কস পাবে, ঠিক আছে? তো প্রদত্ত প্রামাণ্য অবশ্যই ভালো করে লেখার চেষ্টা করবে, এখান থেকে দেখেই লেখা যাবে। তাহলে প্রথমেই কি বলেছে? প্রমাণ করা যে ব্যাস নয় এরূপ কোন জ্যা। প্রথমে ব্যাস এবি, এরূপ কোন জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামী, বৃত্ত আগে বুঝতে হবে। তাহলে এখানে লিখতে হবে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এবি। ওকে,
ড্যাশ নয়, এরূপ একটি জ্যা হলো এবি। এবার কি করব, এবার এবং ডি এবি এর মধ্য বিন্দু কি বলা হয়েছে, ডি এবি এর মধ্যবিন্দু, মানে এ আর বি এর মাঝখানে এটা, তাই তো। এবার বলছে ওডি তাহলে যুক্ত, ওডি যদি, তাহলে কি হবে মধ্যবিন্দু, তার মানে কি হচ্ছে, অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু কি হবে ডিবি, এডি ইজ ইকুয়াল টু ডিবি। এবার প্রমাণ করতে হবে, প্রামাণ্য বলে লেখো, প্রামাণ্যতে কি হবে বলো, প্রামাণ্যতে হবে যে আমাদের কি বলে দিয়েছে, এই ডি থেকে ও যুক্ত করলে কি হচ্ছে, কেন্দ্রগামী একটা সরল রেখা, এই সরল রেখা কি হবে এবির উপর লম্ব, লেখো ওডি লম্ব এবি, ওডি লম্ব এবি, অর্থাৎ ওডি এবি এর ওপর লম্ব। বোঝা গেছে? এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে আমাদের হচ্ছে প্রমাণটা আমরা কি করে করব, প্রমাণ করার আগে আমাদেরকে কি করতে হবে, অঙ্কন করতে হবে। অঙ্কনটা প্রমাণের আগে তোমরা অঙ্কন লেখো। অঙ্কন কি হবে, ও এ এবং ও বি যুক্ত করা হলো, ও এ এবং ও বি যুক্ত করা হলো, ঠিক আছে, ও এ এবং ও বি যুক্ত করা হলো। এবার যেটা আমাদের হবে, আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, দেখতে পাচ্ছ কোন দুটো ত্রিভুজ, ত্রিভুজের নাম বলো, ত্রিভুজের নাম, তিনটে নাম বলতেই হবে, তিনটে নাম, ও এ ডি একটা, আর একটা ও বি ডি। লেখো ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও ডি বি, সরি ও বি ডি এর, এবার আমরা কি করব, আমাকে বলো যে কোনটার সঙ্গে কোন বাহুর সঙ্গে কোন বাহু সমান। প্রথমত পেয়ে গেছো কি, এডি ইজ ইকুয়াল টু বিডি, এটা কি থেকে পেয়েছো, প্রদত্ত থেকে। কি লিখবো, এডি ইজ ইকুয়াল টু বিডি, এটা কি থেকে পেয়েছি, প্রদত্ত। ওকে, প্রদত্ত থেকে পাওয়া গেছে। এবার ওপরে আমাদের কি হচ্ছে বলো, এবার আমরা কি করব, এখানে দেখো ও এ আর ও বি কি হচ্ছে, ও এ এবং ও বি কি বলো, সমান। কেন সমান আগে করেছি বলো, ভেরি গুড, একই বৃত্তের ব্যাসার্ধ। লেখো এও ইজ ইকুয়াল টু বি, কেন, বা ও এ লেখো, ও এ আর ও বি লেখো, সেটা বেশি ভালো হবে, একই বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেছে? তাহলে দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি সমান পেলাম, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান পেয়েছি, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান পেয়েছি, তাই তো। আর একটা হচ্ছে ওডি বাহুটা দেখো, ও এডি, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজেতেও ওডি আছে, এই ত্রিভুজেতেও ওডি আছে, ওডিটা তাহলে ওডি সাধারণ বাহু, অতএব ত্রিভুজ কি নিয়েছিলাম, ও এডি সর্বসম ত্রিভুজ ও বি ডি, ঠিক আছে, হয়েছে। এবার যেটা করতে হবে, এবার ত্রিভুজ সর্বসম হয়ে গেলে কি হবে, আমাদের অনুরূপ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো কি হয়ে যায়, অনুরূপ কোণগুলো সমান হয়, অনুরূপ বাহুগুলো সমান হয়। তাহলে এটা আমরা কিসে প্রমাণ করলাম, এস এস এস, কেন, বাহু বাহু বাহু, তিনটে বাহু মিলিয়ে আমরা পেয়েছি এস এস এস, শর্তানুসারে, বোঝা গেছে?
এবার আমরা কি করব? এবার আমরা করব অতএব কোণ ODA ইজ ইকুয়াল টু কোণ ODB। কি লিখবো? পাশে কি লিখবো? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অনুরূপ অংশও লিখতে পারো। সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। এবার এখানটা ভালো করে বুঝবে যে একটা সরল রেখার কোণের মান কত হয়? 90 ডিগ্রি। কি করে হয়? একটা সরল রেখার কোণের মান 90 ডিগ্রি হয় না, 180 ডিগ্রি হয়। একটা সরল রেখা এই পুরোটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। আমি একটা লম্বা করে লাইন টেনে দিলাম, ঠিক আছে? এবার এইদিকে x আর এইদিকে যদি x হয়, কি বলেছে? দুটো সমান। তো আমি এই কোণটা আর এই দুটো কোণ সমান, তাহলে ধরলাম দুটোই যদি x হয়, তাহলে কি হবে? x প্লাস x কত হবে? 180, তাই তো? x প্লাস x কত হচ্ছে? x প্লাস x 180। এটা আমি বোঝাচ্ছি, লিখতে লাগবে না। তাহলে 2x ইজ ইকুয়াল টু 180, তাই তো? x ইজ ইকুয়াল টু কি হবে? 180। এটা 2টা এখানে কি করা ছিল? গুণ, এদিকে গিয়ে ভাগ, এটা গিয়ে কত হবে? 90। তাহলে 90 ডিগ্রি হলো, দুদিকেই 90 90। তার মানে যদি কোনো সরল রেখার উপর দণ্ডায়মান হয়, মানে এই সরল রেখাটার উপর এটা কি আছে? দাঁড়িয়ে আছে। কিভাবে দাঁড়িয়ে আছে? যদি দুদিকে কোণ দুটো সমান হয়, তাহলে অবশ্যই কোণগুলোর মান কত হবে? 90 ডিগ্রি বা সমকোণ। আমরা লিখবো যেহেতু OD AB এর ওপর, OD, AB এর ওপর দণ্ডায়মান, যেহেতু OD AB এর ওপর দণ্ডায়মান এবং সমান কোণ উৎপন্ন করেছে, এবং দুই দিকে সমান কোণ উৎপন্ন করেছে, কি হবে? সমান কোণ উৎপন্ন করেছে, অতএব কোণ ODA ইজ ইকুয়াল টু কোণ ODB ইজ ইকুয়াল টু এক সমকোণ। ময়ূকার নেই। তাহলে এটা যদি এক সমকোণ হয়, তার মানে এটা 90 ডিগ্রি। তার মানে কি? OD লম্ব AB। অতএব OD লম্ব AB, এখানে কি লিখবো? প্রমাণিত। ঠিক আছে? বোঝা গেছে? দেখো, আমি করালাম। দুটো উপপাদ্য ছিল, দুটো উপপাদ্য সহজ ছিল, তোমাদের বইতেই করে দেওয়া আছে। তাও আমি একবার বুঝিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও তোমরা যদি আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ।